স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ছাত্রদল নেতা সাম্য হত্যার প্রতিবাদে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুর্বৃত্তের হাতে সাম্য খুনের ঘটনায় ভিসি ও প্রক্টরের পদত্যাগের দাবি জানিয়েছে ছাত্রদল। জড়িত সন্দেহে ৩ জনকে আটক করেছে পুলিশ। ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে সাম্য নিহতের ঘটনায় কাল আধা বেলা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছেন ভিসি। আর বিশেষ তদন্ত সংস্থার মাধ্যমে তদন্ত হবে, ছাড় পাবে না কেউ, জানান উপদেষ্টা আসিফ মাহমুদ। জুলাই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিলের সামনে থাকা ছাত্রদল নেতা সাম্য বুধবার প্রিয় ক্যাম্পাসে ফিরলেন লাশবাহী গাড়িতে। জানাজার জন্য বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে ফেরে তার নিথর দেহ। রাজনীতি সতীর্থদের চোখের জলে সাম্য খুনের বিচারের দাবি। মৃত্যুর শোক ছুঁয়েছে বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরে। বন্ধু হিসেবে আমরা এই ঘটনায় আসলে শোকাহত এবং আসলে কিভাবে এই ঘটনার প্রতিক্রিয়া ব্যক্ত করা যায় আসলে আমার জানা নেই। ক্যাম্পাস নিরাপদ না আমাদের জন্য, আমরা আসলে শঙ্কিত, আমরা আতঙ্ক, এটির যথাযথ ব্যবস্থা নিতে হবে। আমরা চাই যে ওনার এই ব্যর্থতার দায়ভার নিয়ে তার সম্মানের সহিত পদত্যাগ করা, না হলে আমরা বাধ্য হব আমরা আন্দোলন গড়ে তুলতে। ছাত্রদল নেতা সাম্য হত্যার প্রতিবাদে ক্ষোভে উত্তাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বিচারের দাবিতে রাজু ভাস্কর্য থেকে সকাল থেকে বের হওয়া ছোট মিছিল রূপ নেয় প্রতিবাদের স্রোতে। মিছিলের স্লোগানে ওঠে ভিসি, প্রক্টর ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি। পরে সমাবেশে কথা বলেন ছাত্রদল সভাপতি ও ছাত্রদলের সাধারণ সম্পাদক। সম্মানিত ভিসি স্যার, প্রক্টর স্যারের পদত্যাগের যে দাবি উঠেছে ছাত্র সমাজের মাঝখান থেকে, সেটি অবশ্যই তারা সম্মান দেখিয়ে আশা করছি তারা পদত্যাগ করবেন। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অভিভাবক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য কোনোভাবে এই ঘটনার দায় এড়িয়ে যেতে পারে না। ঘটনার তদন্তে কমিটি গঠন ও বৃহস্পতিবার আধাবেলা বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা দিয়েছেন ভিসি। পরে ভিসির সাথে দেখা করতে যান উপদেষ্টা আসিফ মাহমুদ। পর্যাপ্ত পরিমাণে লাইট, কোনো ব্ল্যাঙ্ক স্পট থাকবে না এবং পাশাপাশি সিসিটিভি ক্যামেরা পর্যাপ্ত পরিমাণে সেখানে স্থাপন করা হবে। সেজন্য ডিএমপির পক্ষ থেকেও একটা পুলিশ বক্স করা হবে ডেডিকেটেড ফর এই উদ্যান, এবং আগামীকাল থেকে রেড শুরু হবে। এবার আমরা যেটা করার চেষ্টা করছি যে রেডগুলো নিয়মিত করে মন্ত্রণালয়ের নেতৃত্বে একটা কমিটি করে দিতে, যেটা আমাদের প্রতিনিধিরা থাকবে গণপত্র মন্ত্রণালয়ের নেতৃত্বে, যে কমিটি তদারকির কাজটি করবে। মঙ্গলবার সোহরাওয়ার্দী উদ্যানের সামনে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এফ রহমান হলের ছাত্রদলের প্রকাশনা সম্পাদক সাম্য। বিশ্ববিদ্যালয়ের কাছে এমন নারকীয় হত্যাকাণ্ড বাকরুদ্ধ করে দিয়েছে সাধারণ শিক্ষার্থীদের। একই সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নীরব ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তারা। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা বিশ্ববিদ্যালয়। এদিকে নিহত ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যর গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। রাতে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া ইউনিয়নের সরাতৈল গ্রামে তার মরদেহ পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন স্বজন ও প্রতিবেশীরা। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। অন্যদিকে সাম্যর হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রদল। ঢাকাতে লেখাপড়া করে যে দল এরকম সন্ত্রাসীর আঘাতে যে দল আহত হয়, তাহলে আমরা পরিবারের মানুষজন কিভাবে থাকতে পারি? আমাদের জন্য খুবই শোকের বিষয়। আমরা অনেক কষ্টের ভিতর আছি এবং অনেক শোকের ভিতর দিয়ে যাচ্ছি। হত্যাকারীকে খুঁজে বাইর করে অতি সত্বর তার বিচারের ব্যবস্থা করে আমাদের সেই বিচার আমাদের উপহার দিক। সাম্য হত্যার ঘটনায় গ্রেপ্তার মাদারীপুরের ঝাউদি ইউনিয়নের ব্রাহ্মণদী এলাকায় তামিম হাওলাদারের বাড়ির 2টি ঘর পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধরা। বুধবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সাম্য হত্যার ঘটনায় আটক 3 জনের বাড়ি মাদারীপুরে। অগ্নিসংযোগের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লং মার্চ কর্মসূচিতে লাঠিচার্জ, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। রাজধানীর কাকরাইল মসজিদ মোড়ে এই ঘটনা ঘটে।
এতে শিক্ষক শিক্ষার্থী সহ আহত হয়েছেন 50 জন। শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার বিচার ও দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়। আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ, শেষমেশ পুলিশের লাঠিচার্জ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে পুলিশ। এ সময় আহত হয় অন্তত 50 শিক্ষার্থী। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের 3 দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে লং মার্চ টু যমুনা কর্মসূচি, যেখানে দফায় দফায় এমন সংঘর্ষে জড়ায় আন্দোলনরত শিক্ষার্থী ও আইন শৃঙ্খলা বাহিনী। পুলিশি এমন হামলার প্রতিবাদে ফুঁসে ওঠে শিক্ষার্থীরা। স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে কাকরাইল মোড়। পুলিশ আমাদেরকে অতর্কিত হামলা করছে, শুধু হামলা না, আমাদের উপরে টিয়ারশেল নিক্ষেপ করেছে, বুলেট নিক্ষেপ করেছে, লাঠি চার্জ করেছে। জগন্নাথের শিক্ষার্থীরা তাদের ন্যায্য অধিকারে যে তারা ভুল কিছু চায়নি, এভাবে তাদের উপর অতর্কিত হামলা করা মোটেই কাম্য নয়। অবশ্যই কেউ ওনাদেরকে বলছে বা আদেশ দিছে উপর থেকে, তো আমরা এর জবাব চাই। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় শিক্ষার্থীরা। আমরা যতক্ষণ না এই যে প্রধান উপদেষ্টার সাথে আমাদের এই কথাগুলো তুলে ধরতে পারতেছি, প্রধান উপদেষ্টার সাথে কাছে আমাদের সংকটগুলো পৌঁছে দিতে পারতেছি, আমরা ততক্ষণে এই অবস্থান কর্মসূচি প্রত্যাহার করব না। বাংলাদেশে যতগুলো বিশ্ববিদ্যালয় আছে সবার জন্য যেন সমপরিমাণ বাজেট তারা দেয়, সবার জন্য সমপরিমাণ অধিকার যেন তারা নিশ্চিত করে। পরে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ রেজাউল করিম। 3 দফা দাবিতে সকাল 11টার দিকে ক্যাম্পাস থেকে লং মার্চ কর্মসূচি নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে যাত্রা করে কয়েকশো শিক্ষার্থী। পথিমধ্যে পুলিশের বেশ কয়েকটি ব্যারিকেড ভেঙে এগিয়ে যায় আন্দোলনকারীরা। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। দর্শক, এই বিষয়ে রবনা এই মুহূর্তে কথা বলছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। তাদের ছাত্রছাত্রীরা অনেক মানবতর জীবনযাপন করছেন। চিফ অ্যাডভাইজার মহোদয়, আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজার মহোদয় বলেছেন যে আপনাকে ধন্যবাদ, এই বিষয়টা আমরা বিবেচনায় নিচ্ছি। এই হলো স্যার আমাকে বলেছেন, স্যারকে ধন্যবাদ দিয়েছেন আমাদের ইউজিসি চেয়ারম্যান, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা। এখন আমরা সরকারের অন্যান্য পর্যায়ে কথা বলেছি বলে আমাদের সরকারের পক্ষ থেকে আমাদের এখানে মাননীয় উপদেষ্টা জনাব মাহফুজ সাহেব এসেছেন, আর আমাদের মাননীয় চিফ উপদেষ্টা মহোদয়ের যিনি প্রোটোকল ঠিক করেন, মানে যিনি ওনার অ্যাপয়েন্টমেন্টগুলো ঠিক করেন, উনিও এসেছেন, সো দ্যাট ওনার সঙ্গে আমাদের দেখা হওয়ার যে সুযোগটা উনি তৈরি করবেন সে বিষয়ে কথা বলবেন। সুতরাং আমাদের দাবি দেওয়া এবং আজকে এখানে যে খুবই দুঃখজনক মর্মান্তিক যে ঘটনা ঘটেছে সে ঘটনার সম্পর্কে আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় বলবেন এবং উনিও বলবেন যে আমাদের এই যে মাননীয় চিফ উপদেষ্টা মহোদয়ের সঙ্গে অ্যাপয়েন্টমেন্টের বিষয়। তোমরা ধৈর্য ধরে শুনবা, তোমরা প্লিজ ধৈর্য ধরে শুনবা। আমি আবারও বলছি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আন্দোলনে শৃঙ্খলায় যে সর্বশ্রেষ্ঠ এই প্রমাণ তোমরা রাখবা, তাহলে আমরা বুক উঁচু করে তোমরাও চলতে পারবা, আমরাও চলতে পারবো ইনশাআল্লাহ। আমি এখন মাননীয় উপদেষ্টা মহোদয়কে দিচ্ছি। অসুবিধা নেই, আমি আছি। দেখা যাবে না স্যার, একটা সিচুয়েশন তৈরি হয়েছে না, সামনে চলো। আচ্ছা, কথা শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে এখন? একটু শুনেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেই দাবি নিয়ে এসেছিলেন, গতকালকে রাতে আমার সাথে কথা হয়েছিল যে আমরা আজকে রাত্রে বসবো। আরেকটা কথা হয়েছিল যে আগামী কালকে শিক্ষা উপদেষ্টার সাথে কথা হবে। তো এই দুটি কথা আমাদের ছিল যে আমরা বসে ডায়ালগ করে আমরা কথা বলে এটা সমাধান করব। কিন্তু যেহেতু আপনারা মনে করেছেন, আপনারা ন্যায্য মনে করেছেন, আপনারা রাস্তায় নেমে এই দাবি আদায় আপনাদের কাছে ন্যায্য মনে হয়েছে, সেটা আপনাদের অধিকার বটে। এখন আমাদের বক্তব্য হচ্ছে, আজকে যেভাবে আন্দোলনে, প্রথম কথা আমি যেটা বলতে চাই, আজকে যেভাবে আন্দোলনে পুলিশের কিছু সদস্য হয়তো আপনার উস্কানি কথা শেষ করতে দিতে হবে।
কথা বলবো না, আমি কথা বলবো না। নিজেদের স্বপ্নের বিশ্ব গড়তে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তনে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস শিক্ষার্থীদের এমন আহ্বান জানান। পাশাপাশি আত্মনির্ভরশীলতা ও সামাজিক ব্যবসার ইতিবাচক অর্থনীতি গড়ে তোলার তাগিদ দেন শিক্ষার্থীদের। চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মারুফা রহমান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তন। দীর্ঘ ৯ বছর পর সমাবর্তনে অংশ নিতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। আনন্দের ক্ষণ আরও রাঙিয়ে তুলেছেন সমাবর্তনের প্রধান অতিথি নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। অনেক খুশি লাগতেছে, মা বাবার প্রতি অনেক কৃতজ্ঞতা। আজকে এই অবস্থানে আমরা আসতে পেরেছি, শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা। অনুভূতি বলতে গেলে বন্দনাতীত আর কি, তো হচ্ছে যে পুরাতন স্যারদের সাথে দেখা হচ্ছে। এদিকে ৩৬ বছর পর নিজের কর্মজীবনের ক্যাম্পাসে আসলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার আগমন ঘিরে পাহাড়ে ঘেরা সবুজ ক্যাম্পাসে যেন রঙের ছোঁয়া। ২২,৬০০ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি অর্জন করলেন এই সমাবর্তন থেকে। আজকের দিনে আমাদের প্রধান অতিথি হচ্ছেন ডক্টর ইউনূস স্যার, যিনি একজন নোবেল বিজয়ী। আমরা গর্বিত। চিটাগং ইউনিভার্সিটি থেকে আমরা গ্র্যাজুয়েশন করছি, এটা আমাদের জন্য একটা অনেক বড় পাওনা। সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেয়া প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডি.লিট ডিগ্রি প্রদান করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। সমাবর্তন বক্তব্যে নোবেল জয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস শিক্ষার্থীদের আহ্বান জানিয়েছেন আত্মনির্ভরশীলতা ও সামাজিক ব্যবসার ইতিবাচক অর্থনীতি গড়ে তোলার। যে অর্থনীতি আমরা পড়াচ্ছি, এই অর্থনীতি ব্যবসার অর্থনীতি, মানুষের অর্থনীতি না। যে কোনো অর্থনীতিবিদ্যা যদি শুরু করতে হয় মানুষকে দিয়ে শুরু করতে হবে, ব্যবসাকে দিয়ে না। প্রধান উপদেষ্টা বলেন, গদবাঁধা সিস্টেমে চলে গেলে গন্তব্যবিহীন ঠিকানায় পৌঁছানো হবে। বলেন, পৃথিবীর ভবিষ্যৎ নিজেদের হাতে। গবেষণার মাধ্যমে পুরো বিশ্বকে নিজেদের আয়ত্তের মধ্যে রাখতে হবে। এই ধরনের শিক্ষা ব্যবস্থা চাই, এগুলো আমার মনের মাথুর মিশিয়ে আমাকে বের করে নিতে হবে। গতের মধ্যে ঢুকে গেলাম, যা আছে সেটা মেনে নিলাম, তাহলে কিছুই পাল্টাবে না, কিছু পরিবর্তন হবে না। ডক্টর ইউনূস তার বক্তব্যে নতুন গ্র্যাজুয়েটদের সামনে একটি মানবিক, টেকসই এবং উদ্ভাবন ভিত্তিক ভবিষ্যৎ গড়ার বার্তা দেন। সমাবর্তনে আগত 26,500 শিক্ষার্থীর উদ্দেশ্যে সমাবর্তনের প্রধান বক্তা ডক্টর ইউনূস বলেন, নিজের স্বপ্নের মতো বিশ্ব গড়তে এগিয়ে আসতে হবে শিক্ষার্থীদেরকেই এবং আত্মনির্ভরশীল ভবিষ্যৎ এবং সামাজিক অর্থনীতির দিকে জোর দেন তিনি। মারুফা রহমান, নিউজ 24, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। চট্টগ্রামের কালুরঘাটে রেল সহ সড়ক সেতু নির্মাণ কাজের উদ্বোধন ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে চট্টগ্রামের সার্কিট হাউস থেকে ভিত্তিপ্রস্তর স্থাপনের ফলক উন্মোচন করেন তিনি। পরে চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে মহানগরীর জলাবদ্ধতা নিরসন বিষয়ক এক মত বিনিময় সভায় যোগ দেন। এ সময় চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নিতে বলেন তিনি। এর আগে সকালে চট্টগ্রাম পৌঁছেই বন্দরে এক অনুষ্ঠানে যোগ দেন। চট্টগ্রাম বন্দর সম্প্রসারিত না হলে দেশের অর্থনীতির নতুন পথ খোলা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা। চট্টগ্রাম বন্দর হলো ভরসা, এটাকে বাদ দিয়ে বাংলাদেশের অর্থনীতি নতুন কোনো পাতায়, নতুন কোনো অধ্যায়ে প্রবেশ করার কোনো সুযোগ নেই। এই পথ খুলে দিলে বাংলাদেশের অর্থনীতির পথ খোলে। যদি বন্দর ব্যবসাতে বাংলাদেশিদের কথা সবাই সব জায়গাতে স্মরণ করে, তারা জানে বন্দর কিভাবে ম্যানেজ করতে হয়। সেই গোপন রহস্য আমরা উদ্ধার করে ফেলতে পারি। আওয়ামী লীগ সরকারের সময় ভারতের সাথে করা বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফেরানো সম্ভব বলে মনে করেন দুদক চেয়ারম্যান। বুধবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই কথা জানান তিনি। এ সময় আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারিয়েছেন জানিয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে দেশে ফেরাতে ইন্টারপোলের সহায়তা চাওয়া হবে বলেও জানান দুদক চেয়ারম্যান। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পতন হয় আওয়ামী লীগ সরকারের। ফ্যাসিবাদের তকমা নিয়ে 5 আগস্ট ভারত পালিয়ে যান
দলটির সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষমতাচ্যুত হওয়ার পর নিজ ও পরিবারের সদস্যদের নামে পূর্বাঞ্চলে প্লট বরাদ্দে দুর্নীতির আশ্রয় নেয় দুদকের করা 6টি মামলার আসামি হন তিনি। গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া এসব মামলায় শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে দুর্নীতি দমন কমিশন। এই অপরচুনিটি তৎকালীন সরকারই তৈরি করে গিয়েছিল। 2011 সালে ভারতের সাথে আমাদের একটা এক্সট্রাডিশন ট্রিটি করা হয়েছে, স্বাক্ষরিত হয়েছে। কাজেই আমাদের হাতে আমাদের অভিযুক্ত আসামি ধরে আনার বা আনয়নের টুলসের আইনগত কোনো সমস্যা নেই। এদিন ইস্টার্ন হাউজিংকে অবৈধ সুবিধা পাইয়ে দিয়ে উপহার হিসেবে ফ্ল্যাট ঘুষ নেয়ার মামলায় ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের দুদকে তলবের দিন ধার্য ছিল। তবে টিউলিপ হাজির না হওয়ায় আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারিয়েছেন বলেও জানান আব্দুল মোমেন। টিউলিপ সিদ্দিকীকে আমরা আলাদা কোনো অপরাধী হিসেবে ধরছি না। যখন একটা মামলাতে একটা আসামি অনুপস্থিত থাকে তাহলে কি হয়? তখন অনুপস্থিত থাকলে ইন অ্যাবসেন্সিয়া ট্রায়াল হয়। আদালতে যখন যাবে, আদালত থেকে যদি তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়, তিনি যদি হাজির না হন, তাহলে আমরা আন্তর্জাতিক যে পদ্ধতি সেই পদ্ধতি অবলম্বন করব। টিউলিপ সিদ্দিককে ফেরাতে প্রয়োজনে আদালতের অনুমোদন নিয়ে ইন্টারপোলের সহায়তা চাওয়া হবে বলেও জানান দুদক চেয়ারম্যান। তাদেরকে ফিরিয়ে আনার ব্যাপারে বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। সম্পদের তথ্য গোপন মামলায় 3 বছরের সাজাপ্রাপ্ত ডাক্তার জুবাইদাকে জামিন দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে সাজার বিরুদ্ধে তার আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন আদালত। বুধবার সকালে বিচারপতি মোহাম্মদ খুরশুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আইনজীবীরা জানান, মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিন দেওয়া হয়েছে তাকে। বলেন, সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে ডাক্তার জুবাইদা রহমানকে সাজা দেওয়া হয়েছিল। 17 বছর পর দেশে ফিরে সাজার বিরুদ্ধে আপিল করেন তারেক রহমানের স্ত্রী। মার্কিন ডলারের দাম এখন থেকে বাজার ঠিক করবে বলে জানিয়েছেন গভর্নর আহসান এইচ মনসুর। দুবাই থেকে অনলাইনে যোগ দিয়ে আশা করেন দাম এখনকার দামের আশেপাশে থাকবে। এতে আগামী মাসে আইএমএফ সহ আন্তর্জাতিক দাতা সংস্থার থেকে $3.5 বিলিয়ন পাবে বাংলাদেশ। তবে যে দরে বেচা কেনা হচ্ছে তার আশপাশেই থাকবে বলে জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর। অবশেষে আইএমএফ এর শর্ত মেনে সংস্থাটির চতুর্থ ও পঞ্চম ঋণের $1.3 বিলিয়ন পাচ্ছে বাংলাদেশ। বৈদেশিক ঋণের প্রয়োজন নেই বলে বারবার জানালেও বুধবার দুবাই থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে গভর্নর জানান ঋণের প্রয়োজনীয়তার কথা। বলেন, আইএমএফ এর $4.7 বিলিয়ন ঋণ প্যাকেজের মধ্যে $1.3 বিলিয়ন এবং 5টি আন্তর্জাতিক দাতা সংস্থা থেকে জুনেই ঋণ পাবে বাংলাদেশ। আমার ব্যালেন্স অফ পেমেন্টের জন্য অবশ্যই আইএমএফ এর টাকার দরকার, এই মুহূর্তে নাই, কিন্তু আরেকটু থাকলে কোনো অসুবিধা তো নাই। আমার আজকে 27 বিলিয়ন বা 25 বিলিয়ন আছে, এটা যদি 28 বিলিয়ন বা 30 বিলিয়ন হয়, অসুবিধা কি? বাজারের একটা পরিস্থিতি আছে যেটার ভিত্তিতে দামটা নির্ধারিত হবে। আমি চিন্তিত নই যেটা 150, 140, 160 হয়ে যাবে। এটা মোটামুটি যেখানে আছে তার আশেপাশেই থাকবে। 18 ব্যাংকের আর্থিক প্রতিবেদন চূড়ান্তের বিষয়ে গভর্নর বলেন, শেয়ার বাজারে বিনিয়োগকারীদের স্বার্থ দেখা বাংলাদেশ ব্যাংকের কাজ নয়। শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই বুঝে শুনে বিনিয়োগ করার আহ্বান। যদি কোনো ব্যাংকের শর্টফল থাকে, তাদের থাকবে, আমরা তাদেরকে মার্জার করব, অ্যাকুইজিশন করব, নিয়ে নেব, আমরা তাদের লিকুইডেট করব, যেটা করা প্রয়োজন সেইভাবে আমরা আগাবো। আগামী বছরের মে মাসের দিকে দেশের মূল্যস্ফীতি 5% মধ্যে নেমে আসবে বলেও জানান গভর্নর। আগামী বছরের এই সময়ের আগেই আমাদের ইনফ্লেশন হয়তো 5%-এর নিচে আমরা নিব। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তাপের মাঝেই পূর্বাঞ্চলে নতুন করে থাবা বসালো চীন। পঞ্চমবারের মতো অরুণাচলের অন্তত 27টি স্থানের নাম পরিবর্তন করেছে বেইজিং। এই পদক্ষেপে তীব্র ক্ষোভ ও কড়া ভাষায় নিন্দা জানিয়েছে নয়াদিল্লি। আর এই পরিস্থিতিতে সীমান্ত জুড়ে তাই আবারও নতুন সংঘাতের আশঙ্কা বাড়ছে। যুক্তরাষ্ট্রের কূটনৈতিক তৎপরতায় কাশ্মীর ঘিরে সর্বাত্মক এক যুদ্ধের দোরগোড়া থেকে সরে এসেছে ভারত পাকিস্তান। সংঘাত কমলেও কমেনি উত্তেজনা। এর মধ্যেই নতুন করে ভারতের পূর্বাঞ্চলের সীমান্ত জুড়ে বাড়ছে গভীর উদ্বেগ আর আসন্ন সংঘাতের কালো মেঘ।
হিমালয় ঘেঁষা প্রদেশ অরুণাচলকে নিজেদের রাজ্য হিসেবে দাবি করে চীন। সেই দাবিকে আবারও সামনে নিয়ে অরুণাচল রাজ্যের বিভিন্ন এলাকার নিজেদের দেয়া নামের পঞ্চম তালিকা প্রকাশ করল চীন। তথ্য বলছে বেইজিং অন্তত 27টি স্থানের নাম পরিবর্তন করে তালিকা প্রকাশ করেছে। এর মধ্যে 15টি পাহাড়, 4টি গিরিপথ, 2টি নদী, 1টি হ্রদ এবং 5টি জনবসতিপূর্ণ এলাকা। চীন ভারত প্রকৃত নিয়ন্ত্রণ রেখা LAC লাদাখ সেক্টরে 4 বছরের বেশি সময় ধরে চলমান সামরিক অচল অবস্থা নিরসনে গেল বছরের অক্টোবরে একটি সমঝোতায় পৌঁছায় দুই দেশ। এ সমঝোতার পর চীনের এমন পদক্ষেপের তীব্র ক্ষোভ ও কড়া ভাষায় নিন্দা জানিয়েছে ভারত। বুধবার দেশটির বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে দাবি করেন, ভারতের অরুণাচল প্রদেশের স্থানগুলির নামকরণের মধ্য দিয়ে চীন নিরর্থক এবং অযৌক্তিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। পারমাণবিক শক্তিধর চীন ও ভারতের মধ্যে প্রায় 3000 কিলোমিটারের সীমান্ত রয়েছে, তবে এবারই প্রথম নয়। চীনের বেসামরিক সম্পর্ক বিষয়ক মন্ত্রণালয় 2017 সালে অরুণাচলের 6 এলাকার নাম পরিবর্তন করে তালিকা প্রকাশ করে। এরপর 2021 সালে 15 স্থানের নামকরণ করে দ্বিতীয় তালিকা প্রকাশ করে তারা। 2023 সালে প্রকাশিত তালিকায় ছিল 11টি স্থানের নাম এবং গেল বছর 30 স্থানের নাম পরিবর্তন করে বেইজিং। আফরিন মৌ, নিউজ 24। তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আইসিসির মাস সেরা ক্রিকেটার হওয়ার গৌরব অর্জন করলেন টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি ও নিউজিল্যান্ডের বেন সিয়ার্সকে পেছনে ফেলে মাস সেরা অলরাউন্ডারের খেতাব জিতেছেন এই অলরাউন্ডার। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটে বলে পারফর্ম করায় মাস সেরা হয়েছেন তিনি। এর আগে বাংলাদেশের হয়ে সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমই হয়েছিলেন আইসিসির মাস সেরা ক্রিকেটার। আইপিএলের মাঝপথে 6 কোটি রুপিতে মুস্তাফিজুর রহমানকে দলে ফিরিয়েছে দিল্লি ক্যাপিটালস। সামাজিক যোগাযোগ মাধ্যমে দিল্লি ক্যাপিটালসে জানিয়েছে বাংলাদেশি এই পেসারকে দলে নিয়েছে তারা। এছাড়া আইপিএলের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে 6 কোটি রুপিতে মুস্তাফিজকে দলে নিয়েছে দিল্লি, যদিও নিলামে তার ভিত্তি মূল্য ছিল 2 কোটি রুপি। পাক ভারত অস্থিরতায় গেল 9 মে হঠাৎ স্থগিত আইপিএল। দেশে ফিরে যান অনেক বিদেশি ক্রিকেটার। তবে যুদ্ধবিরতির পর আর্থিক ক্ষতি এড়াতে আবারও মাঠে গড়াতে যাচ্ছে রোমাঞ্চকর এই আসর। কিন্তু ফিরতে চাচ্ছেন না বেশিরভাগ বিদেশি ক্রিকেটার। এমন বাস্তবতায় ব্যক্তিগত কারণে অস্ট্রেলিয়ান তরুণ জেক ফ্রেজার দেশে ফিরে যাওয়ায় এবার কপাল খুলল বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানের। 6 কোটি রুপির বিনিময়ে দিল্লি ক্যাপিটালস দলে ভিড়িয়েছে কাটার মাস্টারকে। অথচ মাত্র কয়েক মাস আগেই মেঘা নিলামে কোনো দলই আগ্রহ দেখায়নি মুস্তাফিজকে নিয়ে, যখন তার ভিত্তিমূল্য ছিল মাত্র 2 কোটি। নিজের বৈচিত্র্যময় বোলিং দিয়ে আইপিএলে বারবার নিজের যোগ্যতা প্রমাণ করেছেন মুস্তাফিজ। কাটার, স্লোয়ার, ইয়র্কার সব মিলিয়ে আইপিএলে 57 ম্যাচে তার উইকেট 61। হায়দ্রাবাদ, মুম্বাই, রাজস্থান ঘুরে 2022 ও 2023 মৌসুমে দিল্লির হয়েও খেলেছিলেন ফিজ। আইপিএল প্লে অফের লড়াইয়ে ফিজের এই ফেরা হতে পারে টার্নিং পয়েন্ট। পয়েন্ট টেবিলের মাঝামাঝি থাকা দিল্লি এখন প্লে অফের লড়াইয়ে টিকে থাকতে মরিয়া। ডেথ ওভারে বোলিং দুর্বলতা দূর করতেই মুস্তাফিজ হতে পারেন তাদের নির্ভরতার প্রতীক। ইমরান হোসেন, নিউজ 24। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।